জীবনে ভালো কিছু করার শর্টকাট পদ্ধতি বলে কিচ্ছু নেই। জীবনের কোনো পরীক্ষায় কোনো দিনও শুধু সাজেশনের উপর নির্ভর করে দিবি না। এই আমার তোদের জন্য দেওয়া লাস্ট মিনিট সাজেশন। আচ্ছা, আপনিও কি আর 5 জনের মতন পরীক্ষার আগে ভয় পান? আশা করছি পান, স্বাভাবিক ব্যাপার। তবে ভূতে ভয় পান না তো? তাহলে আজকের গল্পটি আপনাদের জন্য। আজ দ্য স্টোরি টেলার্স রুমে বিশেষ নিবেদন, জয়দীপ চক্রবর্তীর লেখা লাস্ট মিনিট সাজেশন। গল্প পাঠে প্রান্তিক, গল্পের সূত্রধর আমি, রাশি। ও হ্যাঁ, ভয় পাবেন না তো? মৃদুলের দেওয়া প্রস্তাবে একটুও সায় ছিল না আমার। জাকিরদার কাছ থেকে 10 টাকার আলু কাবলি কিনে কাঠি দিয়ে তরিবধ করে খাচ্ছিলাম তখন, স্কুলের পাঁচিলের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে। আলু কাবলিটা একটু ঝাল ছিল ঠিকই, কিন্তু খেতে মন্দ লাগছিল না। সুধন্য বলল, কে একাই সবটা সাবড়ে দিবি নাকি? দে খাই একটু। স্কুলে আসার দিন প্রায় শেষ। টেস্ট পরীক্ষার পরে স্পেশাল কিছু ক্লাস চলছিল কদিন। হেড স্যার বলে দিয়েছেন অনেক হলো, এবার বাকি কটা দিন বাড়িতেই লেখাপড়া করতো না। আমার হাতের ঠোঙাটা সুধন্যর দিকে বাড়িয়ে দিয়ে বললাম, সুধন্য, ফাইনাল পরীক্ষার সময় ইংরেজি শর্ট কোশ্চেনগুলো ম্যানেজ করতে পারবি তো ঠিকঠাক? একসঙ্গে অনেকখানি আলু কাবলি মুখে পুড়ে দিয়ে সুধন্য বলল, ইংরেজি বাংলা নিয়ে তো চিন্তা নেই, আমার চ্যাপ ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে এখন অনেক চ্যাপ্টার তৈরি হয়নি। আর অঙ্কের কথা বলছিস না যে কেউ? আমার তো অঙ্ক শব্দটা উচ্চারণ করলেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে এখন থেকেই। ঠিক তখনই মৃদুল ওর ওই বিচ্ছিরি আর ভয়ঙ্কর প্রস্তাবটা আমাদের সামনে পেশ করলো। আমি এমনিতেই ভীতু। রাত্রিবেলা টিউশন পড়ে একলা বাড়ি ফেরার পথে বটতলার বসেদের পোড়ো বাড়িটা পেরোতে প্রায় প্রতিদিনই মনে মনে ভিড়মি খাই। এলাকায় ওই দুটো জায়গা সম্পর্কেই বেজায় বদনাম। মফস্বল শহরে প্রায় সব এলাকাতেই মার্কামারা কিছু ভুতুরে জায়গা থাকে। আমাদের এলাকায় সেই জায়গাগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক বসেদের ওই পরিত্যক্ত বাড়িটা। এক সময় নাকি এই বাড়িতে দোল দুর্গোৎসব হতো বলে শোনা যায় বড়দের মুখে। এখন বাড়িটা খাঁ খাঁ করে। বাদুড়ের আস্তানা আর আস্তানা গেড়ে রয়েছেন বিমলদা, মানুদি আর মিনতি মাসিমা। বোসবাড়ির সব শরিক কলকাতায় চলে যাওয়ার পরেও মিনতি মাসিমা আর মানু দিদি কেবল থেকে গিয়েছিল ওই বাড়ির ভাঙাচোরা দুখানা ঘরে। এক রাতে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার লিক করে আগুনে পুড়ে মারা যায় দুজনেই। তখন থেকেই বাড়িটার বদনাম শুরু। সকলে বলতো মৃত্যুর পরেও মানুদি আর তার মা নাকি ও বাড়ি ছেড়ে যায়নি। রাত বিরেতে কেউ কেউ ও বাড়ির আশেপাশে তাদের ছায়া শরীরকে ঘুরে ফিরে বেড়াতেও দেখেছে। বিমলদা ওসব বিশ্বাস করতো না। বিমলদা ওই বাড়ির একটা ঘরে ক্লাব খুলে নাটকের দল নিয়ে রিহার্সাল করতো রাত্রিবেলা। রাত হয়ে গেলে এক একদিন সেখানে একা একা থেকেও যেত। কিন্তু এক রাতে ওই ক্লাব ঘরেই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল বিমলদা। কেন সেটা কেউ জানে না। বিমলদা মানুষটা খুব কাছের লোক ছিল আমাদের, খুব উৎসাহ লেখাপড়ায়। আমাদের ডান পিঠে মিতেও। মৃদুল, দেবতনু, মইনুল, সায়ন্তন, সুতনু সবাই বিমলদার কাছে টিউশন পড়তো। প্রথমটা রাজি না হলেও আমাদের জোড়াজুড়িতে অঙ্ক বিজ্ঞানের দুর্দান্ত সাজেশন দিয়েছিল বিমলদা আমাদের এই মাধ্যমিক পরীক্ষার আগে আগে। মৃদুল বলল, প্ল্যানচিট করব, ডেকে নিয়ে আসবো বিমলদাকে, বলবো কোনো কথা শুনতে চাই না, আমাদের ফাইনাল পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশন আর সম্ভাব্য প্রশ্নগুলো বলে দিতেই হবে তোমায়। কথাটা শুনেই ভয় বুকের মধ্যে রক্ত ছলকে উঠল আমার। মৃদুলটা বলে কি? হ্যাঁ, ভূত প্রেত নিয়ে ফাজলামি মারতে চাইছে, নাকি এসব বলে টলে ভয় দেখাতে চাইছে আমার ইচ্ছে করে? কোনোদিনও মাঝরাতে আচমকা ঘুম ভেঙে গেলে ভয় আমি খোলা জানলার ওপাশের অন্ধকারের দিকে চোখ পেলে তাকাতে পারি না, আর সেই আমি কিনা বসবো প্ল্যান চেটে। তোর মৃদুলের প্রস্তাবে সায় দেওয়াটা আমার কাছে সত্যি অসম্ভব আর হঠকারী বলে মনে হচ্ছিল। কিন্তু দেবতনুটা মহা পাকা। ও অমনি মৃদুলের কথায় দুম করে রাজি হয়ে গেল। সুধন্য আমার এত কাছের বন্ধু, ও তো আমাকে দিব্যি চেনে জানে। সে পর্যন্ত মৃদুলকে প্রশ্রয় দিয়ে বলে উঠল, ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হবে।
আমি তবু মিনমিন করে একটু প্রতিবাদ করার চেষ্টা করেছিলাম। বলেছিলাম, ধুর, এইসব আষাঢ়ে পরিকল্পনা বাদ দে। প্ল্যানচেট করে সত্যি কখনো কোনো বোর্ডের পরীক্ষার প্রশ্ন জানা যায়? কেন যাবে না? একবার মারা গেলে মানুষের কাছে অজানা বলে আর কিছু থাকে না রে। ভূত, বর্তমান, ভবিষ্যৎ সবই তো তখন তার হাতের মুঠোয়। তাই যদি হতো তাহলে বছর বছর এত ছেলেপুলে ফেল করতো না পরীক্ষায়। চাকরি পরীক্ষাও সকলে পাশ করে যেত অনায়াসে। ব্যাপারটা যখন এতই সহজ আর সস্তা আসলে প্ল্যানসেটে কোনো একটা প্রেতাত্মাকে ডেকে নিয়ে কাজ হাসিল করে ফেলতো সবাই। আমি এসবের মধ্যে নাই। মইনুলের কথাটাকে কোনো গুরুত্ব না দিয়ে দেবতনু জিজ্ঞেস করলো, প্ল্যানচেটটা করা হবে কোথায়? বসরিদের পরিত্যক্ত বাড়িটায়, যে ঘরে বিমলদা মারা গিয়েছিল সেখানেই। ভিজে নরম হয়ে যাওয়া আলু কাবলির ঠোঙাটাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে সুধন্য জিজ্ঞেস করলো, কবে, কখন? আসছে মঙ্গলবার সন্ধ্যের পর। ওই দিন অমাবস্যা। আমাদের কাজে বেশ সুবিধা হবে। শুনেছি নাকি এইসব তিথিতে প্রেতাত্মারা বেশি সক্রিয় থাকে। বাড়ি থেকে কিছুতেই রাজি হবে না দেখিস। দেবতনু, সুধন্য, মৃদুল সবাই বিচ্ছিরি মুখ করে হেসে ওঠে আমার দিকে চেয়ে। মুখ বিকৃতি করে আমাকে ভেঙিয়ে বলে, ওরে ভিতুরাম, এই কথা কি বাড়িতে বলা যায়? বাড়িতে অন্য কিছু দরকারের কথা বলেই সেদিন বেরিয়ে আসতে হবে আমাদের। আর হ্যাঁ, দয়া করে সেলফোনগুলো বন্ধ রেখো। প্ল্যানচেটে বসার পর পকেটে ফোন বেজে উঠলেই রাম গেলো। ফালতু শব্দ টব্দের মধ্যে বিমলদা কিছুতে আর আসতে চাইবে না। তাহলে ঘরে আলোও জ্বলবে না? এইসব কাজ আলো জেলে হয় না, কিন্তু আমাদের কাছে মোমবাতি আর দেশলাই থাকবে আপৎকালীন বন্দোবস্ত হিসেবে। একদম। প্রথমটা আসবো না ভাবলেও শেষ পর্যন্ত না এসে থাকতে পারলাম না। যদি না আসতাম, জানি তো অন্যেরা একেবারে আমার পিছনে পড়ে যেত। বন্ধু বলে রেয়াত তো করতোই না, উপরন্তু কতদিন ধরে যে খেপিয়ে মারতো কে জানে। তাছাড়া অস্বীকার করব না, মনে মনে কৌতূহল হচ্ছিল। নিজেই নিজেকে বোঝালাম, বিমলদা বেঁচে থাকতে আমাদের তো খুবই স্নেহ করত। কাজেই সত্যিই যদি বিমলদার আত্মা আমাদের ডাকের সামনে এসে দাঁড়ায়, অন্তত ঘাড়ে টাড়ে চেপে বসবে না দুম করে। ঘরে ধুলোর আস্তরণ পড়ে গিয়েছিল, তার উপর পুরনো খবরের কাগজ পেতে আমরা গোল হয়ে বসে পড়লাম। আমরা মানে আমি, দেবতনু, সুধন্য আর সুতনু। মৃদুলের আসতে দেরি হচ্ছিল। আমাদের ফোন বন্ধ। আমি পকেট থেকে ফোন বের করে অন করতে যেতেই দেবতনু ইশারায় বারণ করলো আমাকে। চাপা গলায় বলল, দরকার নেই, এসে পড়বে এক্ষুনি। বাইরের ফ্যাকাশে হয়ে আসা আলো দ্রুত নিভে আসছিল, আর ঘরের মধ্যের অন্ধকার ঘন হচ্ছিল ক্রমাগত। আমরা কেউ কথা বলছিলাম না। মৃদুলের পরামর্শ মতো এক মনে কেবল বিমলদার কথা ভেবে যাচ্ছিলাম। ঘরের এক কোণের ঝুপসি অন্ধকারের মধ্যে থেকে বিচ্ছিরি শব্দ করে একটা তক্ষক ডেকে উঠল। আমার মনে হলো কে যেন চাপা নিঃশ্বাস ফেললো আমার ঘাড়ের উপর। চমকে উঠে আমার পাশে বসা দীপ্তনুর বাঁ হাতটা চেপে ধরলাম আমি। ঘরের মধ্যে ক্ষীণ আলোটুকুর উপর অন্ধকারের চাদর চাপা পড়ে গিয়েছে তখন। তবুও দেখতে পেলাম খোলা দরজা দিয়ে ধীর পায়ে ঢুকলো মৃদুল। ঢুকে চুপ করে বসে পড়ল। অন্যরাও খেয়াল করেছে তাকে। সুতনু ফিসফিস করে জিজ্ঞেস করলো, অন্ধকারে চোখ সয়ে এসেছে এখন খানিক। দূরে রাস্তার ল্যাম্পপোস্টে অতি মৃদু আলোর রেখা জানলা গলে ঘরের মধ্যে ঢুকে আমাদের ছায়া শরীরগুলোকে যেন অপার্থিব করে তুলেছে। সেই মরা আলোয় দেখলাম মৃদু তার টান হাতের তর্জনী ঠোঁটের উপর রেখে আমাদের চুপ থাকতে নির্দেশ দিল। একটা শিরশিরে হাওয়া এসে পাক খাচ্ছিল ঘরের মধ্যে। মার্চ মাস পড়ে গিয়েছে, তবু সে হালকা বাতাসে আমার শীত করছিল। বিচ্ছিরি শব্দ তুলে একপাল কুকুর বেমক্কা কেঁদে উঠলো বাইরের রাস্তায়। বসবাড়ির বাগানে চেঁচা শব্দ করে পেঁচা ডেকে উঠল এই ভর সন্ধেবেলাতেই। আমার মনে হলো যে ঘরে বসে আছি তার পাশের ঘরে কারা যেন হেঁটে চলে বেড়াচ্ছে। এই নিস্তব্ধ বাড়িতে তাদের পায়ের শব্দ, চুরির শব্দ, এমনকি শাড়ির মৃদু খসখস শব্দ স্পষ্ট হয়ে আমাদের কানে এসে পৌঁছল। ঠিক তখনই একটা লম্বা ঘোলাটে মূর্তি ঘরের মাঝখানে এসে দাঁড়ালো। শরীরটা অস্পষ্ট, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গিটি ভারী চেনা। সুতনু অস্ফুট স্বরে বলে উঠল, বিমলদা,
আমার বুকের মধ্যে দুমদুম করে শব্দ হচ্ছিল, কাঁটা দিয়ে উঠছে গায়ে। বুঝতে পারছিলাম শিরদাঁড়ার কাছটা ঠান্ডা হয়ে যাচ্ছে ক্রমশ। মৃদুল তার ডান হাতটা শূন্যে তুলে বাড়িয়ে দিল সেই ধোঁয়া ধোঁয়া আবছা মূর্তিটার দিকে। দেখলাম ওর হাতটা কাঁপছে, অবাক হয়ে গেলাম। ওর মতো ডাকাবুকো ছেলেও ভয় পেয়ে গেল নাকি? সেই ছায়া ছায়া আগন্তুকের দিকে চেয়ে চাপা স্বরে দীপ্তনু বলে উঠল, তুমি কি সত্যি বিমলদা? উত্তর এলো না। সেই ঘোলাটে অবয়বটার মধ্যে একটা একটা অস্থিরতা চোখে পড়ল শুধু। মারাত্মক ছটফটানি, যেন যেন যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে ও। সেই ছায়া শরীর থেকে একটা একটা তীক্ষ্ণ বুক কাঁপিয়ে দেওয়া আর্তনাদের মতো শব্দ ঠিকরে এলো। উনি একটা মৃদু গোঙানির মতো শব্দ করে উঠল মৃদুল। মৃদুল মাথা নিচু করেই বসেছিল। মনে হলো মাথাটা আরো আরো বুকের কাছে নিয়ে পড়ল। বাইরের কুকুরগুলো আবার কেঁদে উঠল সমস্বরে। ক্রমশ আরো ঠান্ডা থেকে ঠান্ডা হাওয়াটা ঘরের মধ্যে আবার পাক খেতে খেতে আমাদের জড়িয়ে ধরলো আষ্টে পৃষ্ঠে। ভয়ে আমার হাত পা অবশ হয়ে আসছিল। মনে হলো চেতনা হারিয়ে যাবে আমার। তখনই সেই পাক খেতে থাকা হাওয়ার মধ্যে থেকে বিমলদার খুব পরিচিত কণ্ঠস্বর শুনতে পেলাম। হাওয়ায় মিশে গিয়ে সেই মিহি কণ্ঠস্বর বলে চলেছে, তোদের দেখে আমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট। কিসের কষ্ট বিমলদা? এখানকার ভারী বাতাসের গায়ে মৃত্যু লেগে আছে। তোরা এই মৃত্যুর জগৎ থেকে পালিয়ে যা। এই বাড়িতে যারা ঢুকে মৃত্যু খুঁজে খুঁজে বেড়ায় তাদের। কেন তবু মৃত্যুকে নেমন্তন্ন করতে গেলি মৃদুল? জীবন থেকে একবার যে ছড়ে যায়, জীবনকে দেওয়ার মতো আর যে কিছুই অবশিষ্ট থাকে না তার। ওদের আমি কথা দিয়েছিলাম তোমাকে ডেকে এনে ফাইনাল পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন জোগাড় করে দেব। কিছু একটা করো তুমি বিমলদা, আর তো কখনো চাইবো না কিছু। প্লিজ বিমলদা, প্লিজ। মৃদুলের গলাটা কেমন অস্বাভাবিক লাগছে এখন। আমাদের সামনে কিছু সাদা কাগজ আর একটা পেন্সিল রাখা ছিল আগে থেকেই। মৃদুল বলেছিল বিমলদার আত্মা দেবতনু, সুতনু বা ওদের কারোর মধ্যে ঢুকে ওদের হাত দিয়েই সাজেশন লিখে দেবে ওই সাদা কাগজে পেন্সিল দিয়ে। কিন্তু সুতনু বা দেবতনু কিছু লেখার আগেই একটা সাদা কাগজ নিজের খেয়ালে লাফিয়ে উঠে স্থির হয়ে দাঁড়িয়ে গেল হাওয়ায় ভর দিয়ে। পেন্সিলটাও শূন্যে উঠে গেল মাটি ছেড়ে। ঘরের মধ্যে ঝোড়ো হাওয়া বইছে মনে হচ্ছে, সেই হাওয়ায় আমরা কেঁপে যাচ্ছি, অথচ কাগজটা স্থির হয়ে আছে। ঘোলাটে মূর্তিটা আরো স্বচ্ছ হয়ে যাচ্ছে, কিন্তু পেন্সিল আপনা আপনি কি যেন লিখে চলেছে কাগজের উপরে। দেবতনু ভয় পাওয়া গলায় বলে উঠল, মৃদুল, এসব কি হচ্ছে রে? এমন তো কথা ছিল না। বলেছিলি জয়ন্তকে ভয় পাওয়ানোর জন্য স্রেফ একটু অ্যাক্টিং করতে হবে আমাদের সকলকে। যা ঘটছে তা তো আমরা কেউ ঘটাচ্ছি না। সত্যি যে অলৌকিক ঘটনা ঘটছে এখানে। তো তুই বা এমন অন্ধকারের মধ্যে একটা কথা না বলে চুপ করে বসেছিস কেন ভূতের মতো? আমার ভয় করছে মৃদুল। সুধন্য চিৎকার করে উঠল, মৃদুল ওঠ! জয়ন্ত, সুতানু, দেবতানু, এক মুহূর্ত দেরি করিস না, চল পালা এখান থেকে। স্পষ্ট শুনতে পেলাম আমার কানের কাছে মুখ এনে মানুদি ফিস ফিস করে বলে উঠল, চলে যা এখান থেকে, এক্ষুনি চলে যা, নইলে খুব বিপদ। এ বাড়িতে অভিশাপ আছে, সে অভিশাপের আঁচ গায়ে লাগলে কেউ আর বেঁচে থাকতে পারবি না। মানুদি, তা কি করে হবে? তুই ঠিক শুনেছিস তো? ঠিকই শুনেছি, কোনো ভুল হয়নি আমার। এখন সত্যি সত্যি সাংঘাতিক কিছু একটা ঘটেছে। আমরা মজা করতে চেয়েছিলাম, কিন্তু ব্যাপারটা মোটেই মজা নেই। আর কিছুই আমাদের প্ল্যান মাফিক ঘটছে না এখানে। দেশলাইটা জ্বালা জয়ন্ত, মোমবাতিটা জ্বালা, কুইক। না, আর্তনাদের মতো আছড়ে পড়লো শব্দটা মৃদুলের মুখ থেকে। সাজেশনটা এখনো লেখা হয়নি বিমলদার। তাছাড়া মৃদুলের কণ্ঠস্বর চাপা পড়ে গেল বসবাড়ির বাইরে থেকে ভেসে আসা চিৎকারে। চিৎকারটা ক্রমশই বাড়ির ভিতর ঢুকে এলো। কে যেন আমাদের নাম ধরে তীব্র স্বরে ডেকে চলেছে প্রাণপণে। ডাকটা কাছে চলে এসেছে। আমাদের ঘরের দরজার বাইরে টর্চের তীব্র আলো এসে পড়ল। এতক্ষণ কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম, মাথা কাজ করছিল না। আচম্বিতেই সম্বিত ফিরে পেলাম। গলার আওয়াজটা যেন চিনতে পারছি এবার।
মইনুল, আমাদের বন্ধু, আমাদের নাম ধরে একটানা ডেকেই চলেছে। আমি দাঁড়িয়ে উঠে দরজার দিকে পা বাড়ালাম। আমার পিছন পিছন অন্যরাও বাইরে বেরিয়ে পড়লো হুড়মুড় করে। মইনুল হাঁপাচ্ছিল, অসম্ভব উস্কো খুস্কো দেখাচ্ছিল ওকে। আমাদের দেখে মইনুল দৌড়ে এলো, উদ্বেগের সঙ্গে জিজ্ঞেস করলো, ঠিক আছিস তোরা? আছি, কিন্তু কিন্তু তোকে এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? বলছি বলে আমাদের পুরো বাড়িটার বাইরে এনে দাঁড় করালো মইনুল। তারপর ভেজা ভেজা গলায় বলল, মৃদুলের খবর শুনছিস? এই তো আমাদের সঙ্গেই রয়েছে মৃদুল। বলেই আমাদের দিকে তাকায়ও। আমরাও তাকাই নিজেদের দিকে। না, মৃদুল তো আমাদের মধ্যে নেই। ও তাহলে সেই ঘর থেকে বেরোয়নি আমাদের সঙ্গে? নিশ্চিত বিপদে পড়েছে মৃদুল। কি যাতা বলছিস পাগলের মতো? হ্যাঁ, আজ বিকেলে বাইক অ্যাক্সিডেন্টে বাইক অ্যাক্সিডেন্ট? মৃদুলের? ইয়ার কি মারছিস নাকি? জানি খুবই কষ্টের, তো এটাই বাস্তব। মাটির দিকে মুখ নামিয়ে বলে মইনুল। একটা ট্রাকের সঙ্গে জয়শ্রী জুয়েলার্সের সামনে। মাথায় হেলমেট ছিল না, থাকলে হয়তো এই যাত্রে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। খবর পেয়ে আমিও গেছিলাম। ততক্ষণে সব শেষ। ওখানেই ছিলাম এতক্ষণ, তোদেরও ফোন করছিলাম, কিন্তু সকলেরই ফোন সুইচ অফ। পোস্টমর্টমে রওনা করে দিয়ে এখানে এলাম। কিন্তু কিন্তু সত্যি মৃদুল আমাদের সঙ্গেই ছিল। এই বাড়িতে, বিশ্বাস কর মইনুল। না রে, তো কোথাও একটা ভুল হচ্ছে। সব কথা শুনে আরেকবার ওই বাড়িতে ঢুকতে রাজি হয়েছিল মইনুল। সেই নির্দিষ্ট ঘরে আবার এসে আমরা দাঁড়িয়েছিলাম সবাই মিলে সেই রাতেই। কিন্তু মৃদুল সত্যি কোথাও ছিল না। বিমলদাও না। খোলা জানলা দিয়ে ভিতরে ঢুকে পড়া হালকা হাওয়ায় ঘরের মেঝেয় ছড়ানো ছিটানো সাদা কাগজের পাতাগুলো ফরফর করে উঠছিল। তারই মধ্যে একটায় টর্চের আলোয় পেন্সিলে লেখা দুটো বাংলা বাক্য চোখে পড়ল। জীবনে ভালো কিছু করার শর্টকাট পদ্ধতি বলে কিচ্ছু নেই। জীবনের কোনো পরীক্ষায় কোনো দিনও শুধু সাজেশনের উপর নির্ভর করে দিবি না। এই আমার তোদের জন্য দেওয়া লাস্ট মিনিট সাজেশন। হাতের লেখাটা যে বিমলদারি, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ ছিল না। আমরা তার হাতের লেখা চিনতাম। মইনুলও তার যুক্তিবাদ এক্ষেত্রে আর খাটেনি। শুনছিলেন লাস্ট মিনিট সাজেশন, লেখক জয়দীপ চক্রবর্তী। গল্পের সূত্রধর আমি, রাশি। গল্প কথক এবং জয়ন্তর ভূমিকায় প্রান্তিক। মৃদুলের ভূমিকায় সৌমিত কর। দেবতনুর ভূমিকায় জ্যোতির্ময় রক্ষিত। সুধন্যর ভূমিকায় শ্রেয়ান ধর। বিমলদার ভূমিকায় জিৎ দাস। সুতনুর ভূমিকায় সৌমজিৎ। মইনুলের ভূমিকায় প্রান্তিক। মিনুদির ভূমিকায় রুকসার বেগম। বিশেষ সহযোগিতায় রূপম দাস। এডিটিং, এসএফএক্স এবং আবহ সঙ্গীত দেবা ও সৌমজিৎ। পর্ব পরিচালনায় সৌমিত কর। ধন্যবাদ।